এই লোকটাকে নিয়ে কথা বলবার আগ্রহ কিংবা রুচি কোনোটাই আমার নেই, যে কারণে আমি এর সম্পর্কে আসলে খুব একটা কথা বলি না। হুম। তো কিন্তু বাংলাদেশে যে পরিমাণ ভাবে উস্কানি দিয়ে বাংলাদেশের ভেতর গৃহযুদ্ধ লাগাবার যে পরিস্থিতিটা তৈরি করছে, কিংবা আহ মুসলিম তোষণ দেখাতে গিয়ে সে মুসলিমদেরকে যেভাবে জঙ্গি হিসেবে প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে, এবং বাংলাদেশের ভেতরে হিন্দুদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার যে অবস্থান, সেই কারণে আসলে কথা না বলেও পারা যায় না। পিনাকি ভট্টাচার্য আজকে বাংলাদেশের এক শ্রেণীর মূর্খ উন্মাদ মানে কিছু লোক যারা হচ্ছে ধরেন 10 টাকা দিয়ে কোনোভাবে মেগাবাইট কিনে একটা ফেসবুকে ঢোকাটা শিখেছে, আর জীবনে কিছুই শিখেনি, তাদের কাছে এখন পীর আউলিয়া হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্যর ইতিহাস নিয়ে আমি ধারাবাহিকভাবে 2টা বা 3টা পর্বের ভিডিও বানাবো। তো তার প্রথম পর্ব বানাচ্ছি এটা। তো যারা আমাদের দি পলিটিক্যাল ড্রামা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বগুলো যাতে তথ্যগুলো পেয়ে যান সেই জন্য। পিনাকি ভট্টাচার্য, আপনি কি জানেন যে পিনাকি ভট্টাচার্যর কাঁধে 179 জন মানুষকে খুন করবার দায় আছে? এই পিনাকি ভট্টাচার্যের কারণে বাংলাদেশের চিকিৎসা খাতে হাজার হাজার মানুষের অসুস্থ হবার দায় আছে, যে আজকে আপনাদেরকে খুব মানবতার সবক দিচ্ছে, যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দিচ্ছে, যে বাংলাদেশের বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দিচ্ছে। এই পিনাকি ভট্টাচার্য 2008 সালে বাংলাদেশে, আপনারা যারা সিনিয়র রয়েছেন তারা অনেকেই জানেন যে কালা জ্বরের প্রভাব দেখা দিল। তখন হচ্ছে গিয়ে 111 সরকার, মানে ফখরুলের সরকার তখন ক্ষমতায়। কালা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে গেল বাংলাদেশে। সেই সময় আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থা হু এবং বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা উদ্যোগ নেওয়া হলো যে কালা জ্বরের মানে যে মেডিসিন, এটা উৎপাদন বাংলাদেশে করা হবে। এবং সেই ক্ষেত্রে হু ঘোষণা দিল যে যত ধরনের আর্থিক সাহায্য লাগবে সেটা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা করবে বাংলাদেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা ফার্মাসিউটিক্যালসকে ওখানে দায়িত্ব নিতে হবে, যাদের 2 বছরের কালাজ্বরের মেডিসিন উৎপাদন করবার অভিজ্ঞতা রয়েছে। এরকম একটা মানে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হলো। তো সেই সময়ে এই জায়গাটায় দায়িত্ব পায় পপুলার ফার্মাসিউটিক্যালস। যেটা পপুলার ফার্মাসিউটিক্যালস দায়িত্ব কিভাবে পায় সেটা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়, কারণ মানে পপুলারের 2 বছরের কোনো রকম ছিল না, মানে অভিজ্ঞতা ছিল না কালাজ্বরের ঔষধ তৈরি করার। তারপরেও লবিং করে ওখানকার লোকজনকে টাকা খাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের, তারা সেই টেন্ডার ভাগিয়ে নেয় এবং পপুলার কাজটা নেয়। তো পপুলার কাজটা নেওয়ার পরে যখন সমালোচনা তৈরি হয়, তখন যেটা করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা টাকা খেয়েছে পপুলারের একজনের কাছ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিল এই ব্যাপারে, তো এরপরে তারা আবার নতুন করে একটা জারি করে যে নতুন করে আবার টেন্ডার আহ্বান করা হবে। সেই টেন্ডারেও পপুলারকেই কাজ পাইয়ে দেওয়া হয়, কিন্তু সেই টেন্ডারে ওই যে শর্ত ছিল যে 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, সেই শর্তটাকে উঠিয়ে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর কারণে পপুলার তখন খুব দ্রুত এটা অনুমোদনটা পেয়ে যায়। তো অনুমোদন পাওয়ার পরে 2 বছর যে মিল্টেফসিন গ্রুপের যে মেডিসিনটা বানাবার কথা ছিল কালাজ্বরের প্রতিরোধক হিসেবে, তো 2 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা না থাকার পরেও তারা এই দায়িত্বটা নেয়। এবং নেওয়ার পরে যেটা দেখা যায়, তারা কালাজ্বরের মেডিসিন বানাতে শুরু করে এবং বাংলাদেশের সব জায়গায় ডাক্তারদের মাধ্যমে এই মেডিসিন গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় সাপ্লাই দিতে শুরু করে দেয়। তো যেহেতু মানুষ তখন কালাজ্বরে আক্রান্ত, প্রত্যেকের জীবন হুমকির মুখে, এমন একটা সময় মানুষ করে কি, ওষুধ কিনে, মানে খুব পাগলের মতো মানুষ এই ওষুধটা, মানে একমাত্র ঔষধ এটা রয়েছে, সেটা খেতে শুরু করে। কিন্তু একটা সময় গিয়ে রোগীদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করে যে এই ওষুধ কোনো কাজ করতেছে না, কারো কালাজ্বর ভালো হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন ডাক্তাররা এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একে একে অভিযোগ জানাতে শুরু করে যে যে মেডিসিনটা দেওয়া হচ্ছে পপুলারের পক্ষ থেকে, এই মেডিসিনের কোনো কাজ হচ্ছে না, রোগীরা কেউ সুস্থ হচ্ছে না। তখন এটা নিয়ে তদন্ত করা হয় এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু এটার সঙ্গে জড়িত, তারা নিজেরা তদন্ত করে। সেই পরীক্ষাগারে, যেটা জার্মানিতে, এই মেডিসিন নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় এবং সেই মেডিসিনে মিল্টেফসিন যে মেডিসিনটা থাকার কথা ছিল, 1% সেই মেডিসিনটা ছিল না এই ওষুধগুলোর মধ্যে। এই মেডিসিনগুলো ছিল শুধুমাত্র আটার ময়দা দিয়ে বানানো, আটা ময়দা দিয়ে বানানো এই ওষুধগুলো পপুলার কালাজ্বরের ওষুধ বলে পুরোটা সাপ্লাই করেছে। তো যখন এই ব্যাপারটা সামনে এলো, এই কেলেঙ্কারিটা, এবং ইতিমধ্যে পপুলার 5 কোটি টাকা এটার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে কেন পিনাকি ভট্টাচার্য এখানে, কারণ তখন পিনাকি ভট্টাচার্য ছিল এটার চিফ অপারেটিং অফিসার, যিনি ছিল হচ্ছে এটার বিপণন থেকে শুরু করে উৎপাদন, এই 2টা সেক্টর পিনাকি ভট্টাচার্য দেখতো। সেই সময় পিনাকি ভট্টাচার্য স্পষ্টভাবে উল্লেখ, মানে পপুলার স্পষ্টভাবে উল্লেখ করে
যে এটার দায়িত্ব ছিল পিনাকি ভট্টাচার্যের, এবং পিনাকি ভট্টাচার্য উৎপাদন প্রক্রিয়াটা পুরোটা দেখতো, বিপণনটা দেখতো। সেই ক্ষেত্রে আমরা আসলে জানতাম না যে ভেতরে কি হয়েছে, কারণ আমরা জানতাম যে সঠিক ঔষধটাই দেয়া হচ্ছে। তো এই ঘটনার পরে পিনাকি ভট্টাচার্যের নামে অভিযোগ ওঠে। কিন্তু আপনারা জানেন যে সেই সময় বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটা ডামাডোল চলছিল, চারদিকে রাজনৈতিক অস্থিরতা চলছিল। 2008-এর ঘটনা এটা, 2008-এর শেষ দিকে নির্বাচন হলো ডিসেম্বরে। তো সেই সময় ওই উত্তেজনার কারণে এই মামলাটা ধামাচাপা খায়। সেই সময় পিনাকি ভট্টাচার্য 5 কোটি টাকা লুটপাট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তো এবং সেই জায়গাটায় আপনারা এখন পর্যন্ত গুগল করলে, সেই সময় অনলাইন পত্রিকাগুলো এত অ্যাভেলেবল ছিল না, যে কোনো নিউজগুলো পাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু পত্রিকাগুলোর আর্কাইভে যদি আপনারা ঢোকেন, আর্কাইভে এই সংশ্লিষ্ট নিউজ আপনারা পেয়ে যাবেন। 289 জন মানুষ মারা গিয়েছিল এই ওষুধ খেয়ে কোনো কাজ না হওয়ার কারণে। তো সেই সময় পিনাকিকে ইয়ে থেকে বের করে দেওয়া হয়, পপুলার থেকে। তো পপুলার থেকে যখন ওকে বের করে দেওয়া হয়, তখন ওর পুরো ক্ষোভটা দাঁড়ায় হচ্ছে গিয়ে পপুলারের উপরে। কিন্তু ও যেহেতু মেডিকেলের মানুষ, ও যেহেতু ডাক্তারি পেশার মানুষ, ও জানতো এই ধরনের ধান্দাবাজিগুলো কিভাবে করতে হয়। এরপরে 2008-এর শেষ দিকে ওকে যখন পপুলার থেকে বের করে দেওয়া হয় এই অপরাধে, তখন তদন্ত চলমান ছিল। কিন্তু নির্বাচনের পরে নতুন সরকার আসা, সেই জটিলতার মধ্যে গিয়ে এই মামলাটা ধামাচাপা খেয়ে যায়, পপুলার দুর্নীতির মামলা, যেটার অন্যতম আসামি ছিল পিনাকি ভট্টাচার্য। সেখানে তার নামে হত্যা মামলা ছিল, যে এতগুলো রোগী মারা গিয়েছে তার ওষুধ খেয়ে। এরপরে সে যখন দেখলো যে নির্বাচনী ধামাধুলে চাপা পড়ে গিয়েছে তার কর্মকাণ্ড, তারপরে বা ওই মামলাটা চলছে না, তখন সে করলো কি, আওয়ামী লীগের লোকজনের সঙ্গে জোট বাঁধতে শুরু করলো। আওয়ামী লীগ ক্ষমতায় এলো, এবং তখন সে বিশাল আওয়ামী লীগের হিসেবে, আপনারা দেখেছেন গণজাগরণ মঞ্চে গিয়ে বক্তব্য দেওয়া থেকে, সে মুক্তিযুদ্ধের পক্ষে বড় বড় বয়ান দেওয়া থেকে শুরু করে, টেলিভিশন টক শোতে গিয়ে মুক্তিযুদ্ধ জামাতের বিরুদ্ধে বিশাল অবস্থান নেওয়া, সে পুরো আওয়ামী লীগার টাইপের একজন মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করলো। 2013 আপনারা দেখেছেন শাহবাগের মুভমেন্টে। তো এই চরিত্রটাও 2008-এর পর থেকেই ধরে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তো সেই সময় সে হচ্ছে আরেকটা কোম্পানি খোলে পিনাকি নিজে, সেটার নাম হচ্ছে D16 নামে একটা কোম্পানি খোলে। যেই কোম্পানিটার মূল টার্গেট ছিল হচ্ছে 16টা মেডিসিন তৈরি করবে। যেই 16টা মেডিসিন হচ্ছে গিয়ে আপনার ওর যে করাপশন, ও আগে যেভাবে কাজ করেছিল আটা ময়দার গুঁড়া দিয়ে, তো এরকম 16টা মেডিসিন নিয়ে ও একটা পূর্ণাঙ্গ মেডিসিন কোম্পানি খোলার পরিকল্পনা করে, এবং সেটা শুরুও করে। শুরু করার পরে তার যে মার্কেটে যে স্ট্রাকচারটা ব্যাপার, এটা সে খুব ভালো জানে কিভাবে মেডিকেল সেক্টরকে হাত করতে হয়। সে যেটা করলো, সে হচ্ছে গিয়ে করাপ্টেড যে ডাক্তাররা, দুর্নীতিগ্রস্ত যে ডাক্তাররা, সেই ডাক্তারদেরকে সে ইয়ে করতে শুরু করলো। তার কোম্পানির ঔষধ যাতে প্রেসক্রিপশনে লেখে, সেটা সে সবাইকে পার্সেন্টেজ দেওয়া শুরু করলো। তো এখানে তদন্তে পরবর্তীতে গিয়ে তদন্ত হয় আওয়ামী লীগ আমলে, যে তদন্তের উপর আসলে আওয়ামী লীগের উপরে পিনাকি যাবতীয় ক্ষোভ, যেই কারণে তার D16-এর 16টা মেডিসিনকে সেই সময় ধরা হয়, এবং এগুলোকে তখন কি বলে, পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে 16টা মেডিসিনই আসলে ভুয়া। এবং এটা হচ্ছে চীন থেকে সস্তা কিছু কোম্পানির কিছু মেডিসিন নিয়ে আসতো চায়না থেকে, এনে এগুলোকে এগুলোর অ্যাভারেজ দামটা কিরকম ছিল আপনাকে একটা ধারণা দেই। যে এই ওষুধগুলো 30টা ট্যাবলেটের ক্যাপসুল কিনা পড়তো 50 থেকে 100 টাকায় চায়না থেকে, এবং সেগুলোকে সে বিক্রি করতো 1000 থেকে 2000, কোনোটা 2 থেকে 3000 টাকা পর্যন্ত এক একটা ওষুধের দাম থাকতো। এগুলো সাপ্লিমেন্ট ওষুধ, এবং যেগুলো হচ্ছে গিয়ে, এবং 4000 টাকার একটা ওষুধও পাওয়া গিয়েছিল সেখানে, যেটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, অথচ বিক্রয় মূল্য ছিল 4000 টাকা। যেহেতু এটা চায়না থেকে আমদানিকৃত, অত বাংলাদেশে কেউ এটা বুঝতেও পারতো না যেটা আসলে সত্যিকার দাম কেমন। তো এই ঘটনাগুলো যখনও করে, তো ডাক্তাররাও সবাই জানতো যে এই সাপ্লিমেন্টটা কোনো কাজে দেবে না, কিন্তু তারা কমিশনের কারণে, কারণ যেই টাকা বিক্রি হতো তার একটা পার্সেন্টেজ দেওয়া হতো পিনাকিকে, ডাক্তারকে দেওয়া হতো, বাকিটা পুরোটা পিনাকি নিয়ে নিত। তো এই প্রক্রিয়ায় প্রায় 1000 ডাক্তারের সাথে পিনাকি চুক্তি করে, বাংলাদেশে ছড়ানো ছিটানো বিভিন্ন MBBS 1000 ডাক্তারের সঙ্গে চুক্তি করে যে আপনারা কন্টিনিউ আমার ওষুধগুলো প্রেসক্রিপশনে লিখবেন, আর আপনাদেরকে এত % করে কমিশন দেওয়া হবে। তো এখন প্রত্যেকটা, এখানে ওর যে চুক্তিটা ছিল সেটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন প্রতি 300 টাকা করে ওকে দেবে। একজন ডাক্তার যদি একটা ওষুধ লেখে 300, একজন রোগীকে যে পিনাকি D16 কোম্পানির এই ওষুধটা আপনি খাবেন, তাহলে সেই ডাক্তারকে দেওয়া হতো প্রতি প্রেসক্রিপশনে 300 টাকা, এবং এক একটা মেডিসিন লেখা হতো প্রায় 6 মাস, 5 মাস, 3 মাসের কোর্স লেখা হতো। একজন রোগী অন্তপক্ষে 10,000 টাকার ওষুধ খেতে হতো তাকে। 10,000 টাকার ওষুধ হলে ডাক্তার পেত 3,000 টাকা, বাকি ধরেন যে 9,700 টাকা পিনাকির পকেটে যেত, শুধুমাত্র মানুষকে মিথ্যা নকল ওষুধ খাইয়ে। তো এই যে প্রক্রিয়াটা মেডিসিন মার্কেট যেটা, এটা যদি হিসেব করা হয়, তাহলে 1000 ডাক্তার দৈনিক যদি
1000 ডাক্তার মিলে যদি 3000 প্রেসক্রিপশনে শুধুমাত্র ওর ওষুধের নামটা লিখতো, তাহলে হয় 90,000 প্রেসক্রিপশন প্রত্যেক মাসে। এবং এই 90,000 প্রেসক্রিপশনে যদি আপনার একজন একটা ডোজ করেও ওষুধ কিনতো ওর ওখান থেকে, তাহলে হয় হচ্ছে কি আপনার প্রায় 72 কোটি টাকা। 72 কোটি টাকা। পিনাকির এটা ছিল সর্বশেষ মানে চেষ্টা, যে প্রত্যেক বছর বা 3 থেকে 5 বছরের মধ্যে সব খরচ বাদ দিয়ে মিনিমাম 15 থেকে 20 লক্ষ মানে কোটি টাকা হাতায় নিয়ে ও তারপরে দেশ ছাড়বে বা যাই হয়, ধরা পড়ার আগ পর্যন্ত এই ব্যবসাটা চালাবে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে ওকে এই জায়গাটায় আসলে খেলতে দেয় নাই, ওর এই 2 নম্বরের ব্যবসাটা করতে দেয় নাই। তারপরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ওর নামে মামলা করবার উদ্যোগ নিল, যে এই D16 কোম্পানির নামে, এই ভেজাল ওষুধের নামে তারা মামলা করবে বা এটা নিয়ে কাজ করবে, ও যখন এই আওয়াজটা বুঝতে পারে, তখন আওয়ামী লীগেরই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাকে টাকা পয়সা দিয়ে ও ভারতের বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে পালায়। আপনাদের পিনাকি ভট্টাচার্য, পিনাকির এই মানুষকে যদি আপনারা মনে করেন এই দেশদ্রোহী, এই খুনি, এই লম্পট, একে যদি আপনারা মনে করেন আপনাদের ইসলাম রক্ষার জন্য আসছে, যদি আপনারা মনে করেন যে বাংলাদেশের জন্য এই পিনাকি আসছে, পিনাকি অনেক ঘাটে গিয়ে কোপ মারছে, মানে কিভাবে ধান্দা করা যায় পারে নাই, লাস্ট আপনাদের মাথায় টুপি পরানোটা মনে হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। হ্যাঁ, এতে মামলা খাওয়ারও ভয় নাই, এতে ভেজাল ওষুধ বানানোরও ঝামেলা নাই, বরং আপনাদের মাথায় টুপি পরায় দিলে খুব সহজে মানে কোটি কোটি টাকা কামানো সম্ভব। পিনাকি এখন এটাই করতেছে। আর পিনাকি রয়ের যে সংযোগ, রয়ের সঙ্গে ওর কানেকশন কি, ও কিভাবে বাংলাদেশটাকে ভারতের ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করতেছে, সেটা নিয়ে দ্বিতীয় পর্বটা আমি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।